সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা এর আগে যে দুটো ক্লাস হয়েছে আমাদের এই নবম অধ্যায়ের ঝুঁকি এবং মুনাফার হার, এতে আমরা সিঙ্গেল সিকিউরিটিজ এবং পোর্টফোলিও আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পোর্টফোলিও ঝুঁকি আলোচনা করব। পোর্টফোলিও প্রত্যাশিত আয় আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আলোচনা করব পোর্টফোলিও ঝুঁকি এবং সিএপিএম পদ্ধতি। এই দুটো টপিক আলোচনা করে আমরা এই অধ্যায়টা শেষ করব, তারপর নতুন একটা অধ্যায়ে চলে যাব। তো আজকে আসো আমরা তাহলে শুরু করি পোর্টফোলিও ঝুঁকি, আর পড়ব হচ্ছে সিএপিএম পদ্ধতিতে প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পোর্টফোলিও সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি, আজকে পোর্টফোলিও ঝুঁকি আলোচনা করব। পোর্টফোলিও ঝুঁকিটা কি? পোর্টফোলিও যেমন আমরা নির্ণয় করি কেন, ঝুঁকিগুলোকে বিন্যস্ত করো, মানে ঝুঁকি কোনো একটা খাতে এক থাকার চেয়ে এক জায়গায় তুমি বিনিয়োগ করার যদি একাধিক জায়গায় বিনিয়োগ করো, তাহলে ঝুঁকির পরিমাণটা সার্বিকভাবে কমে আসে, এই জন্য আমরা পোর্টফোলিও বিনিয়োগ করি, তাই না? তো পোর্টফোলিও ঝুঁকি আমরা কিভাবে নির্ণয় করব? আসলে প্রথমে এই সূত্রগুলো লিখি, সূত্র লিখে তারপরে সমাধানে যাই। আমি নিচের অংশটা মুছে দিচ্ছি। প্রথমে আসলে পোর্টফোলিও ঝুঁকি লিখে, পোর্টফোলিও ঝুঁকিকে আমরা এইভাবে প্রকাশ করি, সিগমা পি। সিগমা হচ্ছে ঝুঁকি, আদর্শ বিক্রির পরিমিত ব্যবধান যেটাই তুমি বলো, আর পোর্টফোলিওর জন্য পি। সূত্রটা লিখে আসো। দেখো সূত্রটা লিখলাম আমি। এটা হচ্ছে দুইটা সিকিউরিটির জন্য আমরা পোর্টফোলিওর এই সূত্রটা ব্যবহার করবো। এখানে দেখো সূত্রটা আমি করে দিচ্ছি। সিগমা পি ওয়েট এ স্কোয়ার সিগমা স্কোয়ার ওয়েট বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2 ওয়েট এ ওয়েট বি কোরিলেশন এ বি। এটা নতুন তোমাদের কাছে, কোরিলেশন এ বি সিগমা এ সিগমা বি। আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে এর তথ্য। সূত্রটা বড় দেখে দেখে অনেক সময় অনেকের ভয় হতে পারে যে এত বড় সূত্র কিভাবে সমাধান করবো। আসলে সমাধান করতে গেলে দেখবে বিষয়টা সহজ হয়ে গেছে। এটা হচ্ছে সিকিউরিটি এর জন্য, এটা হচ্ছে সিকিউরিটি বি এর জন্য। এটা মনে রাখতে হবে, আমরা দুইটা সিকিউরিটির জন্য এটা করছি। হ্যাঁ, তো এটা সূত্রের টু, সবসময় এটা 2 হবে। আর ওয়েট নির্ণয় করা তো আমরা এর গত ক্লাসে শিখেছি, তাই না? ওয়েটের মানগুলো তোমার উদ্দীপকে দেয়া থাকবে, অথবা উদ্দীপকে একটা সংকেত নির্দেশনা থাকবে যে ওয়েটগুলো, ভারগুলো কি হারে বন্টন থাকবে। 60-40 হতে পারে, 50-50 হতে পারে, তাই না? গত ক্লাসে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি। আর এই সিগমার মানটা তোমার উদ্দীপকে দেয়া থাকবে, যেহেতু এটা বড় অঙ্ক বা ঘয়ে থাকে এই অঙ্কগুলো। তো দেখা যায় যে এই আদর্শ বিচ্যুতি বা এই যে ঝুঁকি, এটার মানটা অধিকাংশ সময় দেয়া থাকে। আর যদি দেয়া না থাকে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও কিন্তু আমরা এই আদর্শ বিচ্যুতি বা সিগমা নির্ণয় করা কিন্তু আগে শিখেছি। সিগমার মান আমরা কিভাবে নির্ণয় করব এটা আগে আমরা শিখেছি। এখানে বাড়তি কি আছে, এটাকে স্কোয়ার করতে হবে। আর সবশেষে এই যে এই অংশটা আছে কোরিলেশন, সহসম্বন্ধ। আমরা গতদিন যে তোমাদের পোর্টফোলিওর প্রত্যাশিত আয়ের হার করেছিলাম, সেখানে একটা উদ্দীপক এরকম ছিল যে সহসম্বন্ধ, সহসম্বন্ধের মান দেয়া থাকবে, অথবা তোমার উদ্দীপক তোমার প্রশ্নে দেয়া থাকবে যে সহসম্বন্ধে 1 বা -1 এরকম দেয়া থাকবে। এই মানগুলো বসিয়ে আমরা এটা সমাধান করবো। আর যদি দেয়া না থাকে তখন কি করবো? দেয়া না থাকলে এটা সহসম্বন্ধটা বের করা যায়, তবে আপাতত এটা তোমাদের লাগবে না। আমরা এখন যেটা করব, যে দেয়া থাকলে আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনে যাব, আগেই জটিলের দিকে যাওয়ার দরকার নেই। যেহেতু প্রাথমিকভাবে শিখছো তোমরা, তো আমরা সূত্রটা লিখলাম, তোমরা এই সূত্রের সংকেতগুলোর নাম আমি লিখে দিচ্ছি।
আদর্শ বিচ্যুতির আরো বেশ কিছু নাম আছে, এটা আমরা আগের ক্লাসে যেহেতু বলেছি, এখন আর এটা রিপিট করছি না। এই ফাঁকে একটা কথা বলে নেই, তোমরা ক্লাসগুলো কি নিয়মিত ফলো করছো? ক্লাসগুলো যদি নিয়মিত ফলো না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে পড়া অনেক জমে যাবে। এমনি যেহেতু আমাদের শিক্ষা কার্যক্রম, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, নিয়মিত যদি তুমি যদি ক্লাস লেকচার গুলো ফলো না করো, সাথে সাথে পড়াগুলো যদি কমপ্লিট করে না নাও, যদি এমন মনে করো যে না এখন তো অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে আমি পরে ভিডিওটা দেখবো, এই পরে পরে করে কিন্তু পড়া আসলে জমে যায়। হ্যাঁ, টুমোরো ডাজন্ট কাম, একটা প্রবাদ আছে। তুমি যদি আজকের পড়া জমিয়ে রাখো, দেখবে যে তোমার আলসেমিতে পড়াগুলো জমতে জমতে অনেক পড়া জমে গেছে, পরে পরীক্ষার সময়টা তোমার জন্য চাপ হয়ে যাবে। এই জন্য এতদিন যাই তুমি রিল্যাক্সে হয়তো পড়েছো কিংবা পড়োনি, এখন আবার এই পড়ার ধারাবাহিকতায় চলে আসো, প্রতিদিনের অঙ্কগুলো করো। প্রতিদিন অন্তত 1 ঘন্টা তোমার যে অঙ্কগুলো আছে বা অন্যান্য যে পড়াগুলো আছে, প্রতি বিষয় অন্তত 30 মিনিট 1 ঘন্টা করে পড়ার চর্চা করো। পড়ার চর্চা বা প্রবাহের মধ্যে তুমি যদি না থাকো তাহলে দেখবে কি এই বিষয়গুলো তুমি ভুলে গেছো। এমনকি অনেক আগে যেগুলো তুমি সহজ অঙ্ক করেছো বা তুলনামূলক জটিল এইগুলো অঙ্কগুলো তুমি ভুলে যাবে। এই জন্য যেটা করতে হবে, প্রতিদিনের ক্লাস লেকচারটা ফলো করবে এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন তৈরি করে ফেলবে। তো আমি বাকি নামগুলো লিখে দিচ্ছি। সিকিউরিটি এর তথ্য লিখলাম, সিকিউরিটি বি এরটা লিখলাম, তাই না? তারপরে এটা কিন্তু বোঝার জন্য দিয়েছে, এটা কিন্তু সূত্রের সাথে যুক্ত না। হ্যাঁ, এইটুকু আবার তুলে ফেলাম, তোমাদের বোঝার জন্য লিখেছি আমি। সূত্রটা এরকমই, গোল টোল এগুলো কিন্তু নাই। অনেকে আবার ক্লাসে বোঝানোর জন্য আমরা অনেক সময় অনেক কিছু লিখি, অনেকে আবার এটা সাথে তুলে দেয়, এটা তোলার দরকার নেই। এই যে সহসম্বন্ধটা, এটা আরো বিভিন্ন নামে থাকে। এটা এরকম থাকতে পারে, কোরিলেশন। হ্যাঁ, কোরিলেশনের প্রতীক এটা অনেক সময় নামে দেওয়া থাকে, এটা লেখা নাম হচ্ছে কি সহসম্বন্ধ। এরকম বাংলা নামেও থাকতে পারে, কোর লেখা থাকতে পারে, অথবা এই চিহ্ন দেয়া থাকতে পারে, কোরিলেশন। হ্যাঁ, তো আমরা সূত্রটা লিখলাম। আর সবশেষে কিন্তু তুমি যখন এটা সমাধান করবে, সমাধান করার সময় কি করতে হবে, এখানে যেহেতু চিহ্ন নাই তার মানে কি, চিহ্ন না থাকলে গুণ, তাই না? তো এইটুকু প্রথমে করবে যোগের আগ পর্যন্ত, তারপরে এই অংশ, সবশেষে এইটা আমরা পুরোটা করব। তো চলো একটা সমাধানে যাই আমরা। বইতে খোলো, তোমাদের যে পাঠ্য বই আছে যেটা আমরা ক্লাসে ব্যবহার করি, সেই বইতে যাও। ক্যালকুলেটরে তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারে এই মানটা যেমন দেয় আছে হুবহু এইভাবে তুলে এটা সমাধান করবে। পরের অংশে মান বসাচ্ছি। শূন্য দশমিক শূন্য শূন্য চার নয়। আর এই পরের অংশটা তোমরা যদি কারো এটা তোলা তুলতে সমস্যা হয়ে থাকে, মাঝে হয়তো হয়তো কারিগরি কোনো সমস্যার কারণে আমাদের ভিডিওটা মাঝে একটু থেমে গিয়েছিল, তো যদি কারো মিস হয়ে থাকে, এটা আমি পরে আবার বলবো, তুলতে থাকো। তৃতীয় অংশটার মান বসাচ্ছি আমরা।
তিনটা অংশেরই মান বসালাম। এবারে এটা যোগ করে রুট করলে সমাধান হয়ে যাবে। তো এই ফাঁকে যদি কারো বুঝতে সমস্যা হয় আবার একটু আমি বলছি, কিংবা কারিগরি ত্রুটির কারণে যদি মাঝখানে থেমে গিয়ে থাকে, কারো যদি মিস হয়ে থাকে, সেক্ষেত্রেও আবার একটু শুনে নিতে পারো। আমরা সূত্রটা প্রথমে লিখেছি, লিখে তারপরে এই যে ওয়েটের মান, সিগমার মান, প্রত্যেকটা সিকিউরিটি এ এবং বি এর ওয়েটের মান, সিগমার মান বসিয়েছি। তারপরে সহসম্বন্ধ যেটা মান আমাদের উদ্দীপকে দেয়া ছিল, সবগুলো তথ্যই উদ্দীপকে দেয়া আছে। ভারের মান যেটা ওয়েট, এটা মানটা বলা ছিল না, এটা আমরা বসিয়েছি উদ্দীপকের তথ্য থেকে। তারপরে সূত্রে এই মানগুলো বসালাম, বসিয়ে এখন আমরা সমাধানে যাব। তো আমি এই নিচের এই অংশটা মুছে ফেলছি আমার সমাধান করার সুবিধার্থে। আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। যদি কেউ মিস করে থাকো তোলা, তাহলে পরবর্তীতে তুমি আবার ভিডিওটা দেখে এই জায়গায় পজ করে আবার তুলে নিতে পারবে। এই নিচের দাগগুলো কিন্তু বোঝার জন্য দেয়া, হ্যাঁ, এটা তোমাকে পরীক্ষার সময় দিতে হবে না, এটা আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য। অনেকে আবার এটাও তুলে দাও, ক্লাসে যেভাবে লিখে এটা তুলে দাও, এটার দরকার নেই, এটা বোঝার জন্য দেওয়া। তো এবার এই তিনটা যোগ করে দাও। এই মানটা বসালাম, যোগ আমাদের যোগফল যেটা আসলো, রুট করলে, এখন এটা রুট করে দিলেই সমাধান হয়ে যাচ্ছে। রুট করে আমরা পাচ্ছি 0.1127। 5-এর বেশি যেহেতু আছে আমরা 1 যোগ করব। এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে তাহলে কত দাঁড়াচ্ছে? 11.27%। তাহলে এটা হচ্ছে আমাদের আনিসের জন্য, আনিসের পোর্টফোলিও ঝুঁকি। ঠিক আছে, সমাধানটা তুলে ফেলো, আমি নিচের অংশটা মুছে দিচ্ছি। আশা করছি নিচের অংশটা লেখা হয়ে গেছে সবার। করতে গিয়ে অঙ্ক যদি কোনো ক্ষেত্রে সমস্যা মনে করো, সেক্ষেত্রে আগের মতোই তোমাদের কাছে নির্দেশ যে ফোন করে তুমি বা ভিডিওর কমেন্টে তুমি জানাতে পারো যে তোমার ক্লাসে করতে গিয়ে বা বুঝতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেকে একবার বুঝছে না, বেশ কয়েকবার বুঝতে সময় লাগতে পারে, যেহেতু অঙ্কগুলো আমরা প্রথম করছি, নতুন করছি, পোর্টফোলিও তুলনামূলক অনেকের কাছে একটু কঠিন মনে হয়। করতে করতে দেখবে এই কঠিন বিষয়গুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। এবারে আসো আমাদের যে পরের অংশটা আছে, তাই না? পরের অংশ রানার যে বিনিয়োগ, হ্যাঁ, রানার বিনিয়োগেও বলা আছে একই রকম তথ্য। রানার বিনিয়োগেও দেখো এই তথ্যগুলো দেয়া আছে। আশা করছি এই সূত্র দিয়েই তুমি সমাধান করতে পারবে। রানার তথ্যগুলো তুমি দেখো একই রকম, শুধু এখানে আছে 40%, 60%। এখানে দেয়া আছে রানার আদর্শ বিচ্যুতি সহসম্বন্ধ দেয়া আছে, মাইনাস আছে। মাইনাস যেহেতু আছে, এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে তুমি মনে করো এটা মাইনাস ছিল, তাহলে ব্র্যাকেট দিয়ে এটা এইভাবে লিখে দিবে। হ্যাঁ, আশা করছি এটা সমাধান করতে পারবে তোমরা। তাহলে এই রানার বিনিয়োগটা এইভাবে সমাধান করবে। তারপরে এই দুটোর মধ্যে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, চেষ্টা করবে। যদি না পারো তো জানাবে, আশা করছি সবাই পারবে, একই নিয়ম যেহেতু, একই সূত্রে। তারপরে এই দুটো মানের মধ্যে যেটা কম আসবে, কমটা অধিকতর গ্রহণযোগ্য, যুক্ত হবে। ঠিক আছে, তা আমাদের পোর্টফোলিও ঝুঁকি নিয়ে আলোচনা এইটুকুই। তো আজকের ক্লাসের যে দ্বিতীয় টপিকে যাচ্ছি আমি, সিএপিএম পদ্ধতিতে প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। মুছে ফেলছি এটা, আশা করছি তোলা হয়ে গেছে। সিএপিএম পদ্ধতিতে প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। প্রথমে একটু সিএপিএম পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। সিএপিএম পদ্ধতিটা কি, লিখে দেই নামটা। প্রত্যাশিত আয়ের এর আগে আমরা দুটো সূত্র করেছি, তাই না? ইয়ার যখন তোমার সম্ভাবনা দেয়া থাকে তখন একটা সূত্র, বছর দেয়া থাকলে একটা সূত্র, তাই না? এখন আর একটা সূত্র, এটা ইয়ারের সূত্রটা লিখে ফেলি, তারপরে আলোচনা করি।
আরএফ ঝুঁকিমুক্ত আয়ের হার, আরএফ বাজার আয়ের হার, এটা হচ্ছে বিটা অপরিবর্তনীয় ঝুঁকি। ঠিক আছে? আচ্ছা, আর ইয়ার তো প্রত্যাশিত আয়, এটা তোমরা জানো। সিএপিএম কি? ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বলি আমরা। এই পদ্ধতিতে আমরা প্রত্যাশিত আয়ের হার যখন নির্ণয় করব, তখন তোমার উদ্দীপকের তথ্য কেমন দেওয়া থাকবে? তখন তোমার ওই আগের মতো সম্ভাবনা বছর এগুলো দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে? ঝুঁকিমুক্ত আয়ের হার বলা থাকতে পারে, এখানে ট্রেজারি বিল বলা থাকতে পারে, টি বিল বলা থাকতে পারে, এরকম বিভিন্ন নামে এটা দেয়া থাকে। তো যখন তুমি দেখবে যে আরএফ মানে ঝুঁকিমুক্ত আয়ের হার এই মান, এই টাইপের মান দেয়া আছে, তখন তুমি বুঝবে যে এই পদ্ধতিতে তোমাকে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। তখন যে আগের যে পদ্ধতি, যেটা আমরা প্রথম ক্লাসে করেছি, অনলাইন প্রথম ক্লাসে করেছি, এবং আমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রমে একটা পদ্ধতি আমরা করেছিলাম, ওই পদ্ধতির বাইরে এইভাবেও আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে পারি। এখন তুমি কিভাবে বুঝবে? এটা আগেই বললাম যে এই তথ্যগুলো যখন তুমি দেখবে, তখন আমরা এই সূত্রদের সমাধান করব। তো আসো একটা অঙ্কে দেখি আমরা। অঙ্কে দেখলে তুলনামূলক সহজ হয়ে যাবে, তোমরা সূত্রটা তুলে নাও। সৃজনশীল 14 দেখো, সৃজনশীল 14তে দেখো, নিচে দেয়া আছে বাজার আয়ের হার 14%, একটা ছক দেয়া আছে, ছকের নিচে দেয়া আছে, তাই না? বাজার আয়ের হার 14%, ঝুঁকিমুক্ত আয়ের হার 15%। হ্যাঁ, আর এখানে বিটার তথ্য দেয়া আছে বেশ কিছু, এটা বেশ বড় একটা অঙ্ক। এই অঙ্কটা দেখো, সুদীপকের শুরুতে আরো নানান রকম তথ্য দেয়া আছে। হ্যাঁ, কত পার্সেন্ট বিনিয়োগ করেছে, তোমার পোর্টফোলিও কত, পোর্টফোলিওর সাথে একসাথে লাগো একটা অঙ্ক। তো পোর্টফোলিও যেহেতু আমরা করছি না, এই তথ্যগুলো আমাদের দরকার নেই। আমরা যেটা করব, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার থেকে একটা অংশ ব্যবহার করে, বিটার যে কোনো একটা মান ব্যবহার করে, এটা একটা নমুনা সমাধান তোমাদেরকে দেখাচ্ছি। আরএফ ঝুঁকিমুক্ত আয়ের হার এখানে কত দেওয়া আছে দেখো, 5%। ঝুঁকিমুক্ত আয়ের হার 5%। বাজার আয়ের হার, বাজার আয়ের হার কত দেওয়া আছে? 14%। আর বিটার অনেকগুলো মান দেওয়া আছে এখানে, তাই না? তার মধ্যে আমরা যে কোনো একটা মান ব্যবহার করে এখানে সমাধান করব। দেখো আমরা ধরে নিলাম যে বিটার মান সিকিউরিটি বি এরটা ধরে করলাম। হ্যাঁ, সিকিউরিটি বি এ দেওয়া আছে 0.5। এই মানটা ধরে যদি আমরা সমাধান করি, প্রথমে আরএফ এর মান বসাচ্ছি, তারপরে আর এম এর মান বসাচ্ছি 14%, আবার আরএফ, সবশেষে বিটা। বিটা কত? এটা। এবার এটা সমাধান করে দাও, এটা ক্যালকুলেশন করলেই সমাধান হয়ে যাবে। আমি এই অংশটা মুছে দেই, কারণ লেখা না হয়ে থাকলে ভিডিওটা আবার দেখে তুমি পজ করে এটা তুলে নিতে পারবে। দেখো তুমি এটা সমাধান করো, এই অংশটা সমাধান করে তারপরে তোলার জন্য সময় দিচ্ছি, একটু তুলে নাও। লিখে দেই না? নিজেরাও করতে পারছো আশা করি, তারপরও আমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিই। প্রথমে গুণের কাজ করবো, তাই তো? সরলের নিয়ম। অনেকে যোগ করে ফেলো, আগে যদি যোগ করে ফেলো তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে। বিটা কিন্তু এটা 0.5, 0.5 হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম,
এবারে সবশেষে এটা যোগ করে দাও। নয় 9.5%। তো আশা করি এইভাবে বাকি যে সিকিউরিটি গুলো আছে, সিকিউরিটি ডি, ই এবং শুরুতে যেগুলো আছে, এই ধরনের অঙ্ক যেগুলো আছে তোমরা সমাধান করবে। যেহেতু আমাদের ক্লাসের সংখ্যা সীমিত এবং সীমাবদ্ধতা আছে কিছুটা, সুতরাং যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলো দেখবে তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষার জন্য এই ক্লাসগুলোতে, অনলাইন ক্লাসে তোমাদের যে বিষয়গুলো, যে টপিকগুলো ছিল তোমাদের পরীক্ষার জন্য এইবারের পরীক্ষায় এই টপিকগুলো থাকবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।